এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আশিল ট্রিগারে চাপ দেওয়ার আগে ফারাদ আশিলের হাত ধরে কাছে টেনে নিয়ে আসে। এরই মধ্যে আশিলের শরীর নেতিয়ে পড়ে ফারাদের বুকে। ফারাদ টাল সামলাতে না পেরে পিছিয়ে গিয়ে মেঝেতে বসে পড়ে। আশিলকে কোলের কাছে নিয়ে গালে হালকা চাপড় দিল। উদ্বিগ্ন কণ্ঠে বলে, আসিল চোখ খোলো। কি হয়েছে তোমার আসিল? ফরহাদ, হ্যাঁ হ্যাঁ অ্যাঞ্জেল বলো, কিছু বলবে? ডিভোর্স? আর কিছু বলার আগে আশিল সেন্সলেস হয়ে গেল। আর ফারাদ সে তো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার অ্যাঞ্জেলের পানে। তাহলে কি আশিল মুক্তি চেয়েছে? আশিল বিছানার উপর শুয়ে আছে অচেতন অবস্থায়। ফারাদ আশিলের এক হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আয়ান আর আয়শা দাঁড়িয়ে আছে পাশে। চিন্তায় সবারই মর্মর অবস্থা। ডক্টর আশিলকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিজের ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়াতে আয়ান অস্থির সুরে জিজ্ঞেস করে, কি বুঝলেন আঙ্কেল? ডক্টর আঙ্কেল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, দেখো আয়ান, আমি আসিলের নার্সিং হোমে থাকতেই বলেছিলাম। ওর শরীরের কন্ডিশন বেশি ভালো না। স্ট্রেস, চিন্তা, ভয়, অস্থিরতা সব কিছু আসিলের জন্য এখন বিষের থেকেও বেশি ক্ষতিকর। আর এরকম চলতে থাকলে আসিল মেন্টালি আনস্টেবল হয়ে পড়বে। আমি এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তিকে একটাই কথা বলবো, আসিলকে খুশি রাখতে। যেভাবেই হোক আসিল যেন খুশি থাকে, কোনো চিন্তা যেন ওর ধারের কাছেও না আসে। মনে রেখো, সব অসুস্থতার ওষুধ হয় না। আমি আসিলকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, এখন আমি আসি। মামুনির খেয়াল রেখো। ডক্টর নিজের ব্যাগ গুছিয়ে চলে যেতে নিলে আবারও থেমে যায়। মাথা নিচু করে বসে থাকা ফারাদের পানে চেয়ে দেখে যে ছেলেকে তিনি নিউজ পেপারে, ম্যাগাজিন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাটিটিউড, স্মার্টনেসে ভরপুর একদম নিখুঁত মানুষ হিসেবে দেখেছেন, সেই ছেলে আজ তার প্রেয়সীর হাত ধরে কেমন নীরব, অসহায় আর স্ফূর্তি শূন্য হয়ে বসে আছে। হয়তো এটাকে ভালোবাসা বলে, নীরব ভালোবাসা। ডক্টর আঙ্কেল একটা ছোট্ট নিঃশ্বাস পেল। ভালোবেসে বিয়ে করা তার অর্ধাঙ্গিনীকে তিনি 1 মাস হয়েছে হারিয়েছেন চিরতরে। এখন ফারাদের মনে চলমান অস্থিরতা তিনি ঠিকই বুঝতে পারছেন। ডক্টর আঙ্কেল অসুস্থ হেসে ফারাদের উদ্দেশ্যে বলেন, মিস্টার ফরহাদ। ডক্টর আঙ্কেলের কণ্ঠে ফারাদ চমকে উঠে বাস্তবে পেরে তড়িঘড়ি করে বলল, ইয়েস ইয়েস আঙ্কেল। এতক্ষণ যা বললাম শুনেছে তো? জি। ফরহাদ, স্বামী হিসেবে তোমার কিছু কর্তব্য আছে। আঁকড়ে ধরো তাকে, যাকে তুমি কখনোই হারিয়ে ফেলতে চাও না। মান অভিমানের পাহাড় হতে দিও না, যেটা ভেঙে ফেলা খুবই কষ্টকর হয়ে যায়। নারী মানেই সূক্ষ্ম পুষ্প, যার শুধুমাত্র প্রয়োজন ভালোবাসার রোশনি, সুখের বাতাস, বিশ্বাস আর ভরসার সামান্য জল। এইগুলি পেলেই তারা ফুটে ওঠে, এক সুন্দর পুষ্পে পরিণত হয়। কিন্তু বিমর্ষতা, প্রতারণার একটু ছায়াও সেই পুষ্পকে ঝরিয়ে ফেলতে সময় নেয় না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। এটা আমার প্রেসক্রাইব করা ওষুধ নয়, আমার 55 বছর জীবনের একটা অভিজ্ঞতা মাত্র। ডক্টরের কথাগুলি যেন সেখানে থাকা প্রত্যেকটা ব্যক্তির মনে গেঁথে গেল। এ যেন এক শিক্ষা, চরম অনুভূতির মিশ্রণ। ফারাদ ছোট্ট উত্তর দেয়, বুঝেছি আঙ্কেল। সবাই ডক্টর আঙ্কেলকে বিদায় জানায়। ফারাদ আয়ান আর আয়শাকে বলে সে আজ রাত এখানেই থাকবে। রাতে আয়শা ডিনার করার জন্য ফারাদকে ডাকতে আসলে সে খাবে না বলে জানিয়ে দেয়। আয়শাও আর জোর করল না। রাত তখন গভীর, নিস্তব্ধতা বিরাজ করছে শহরের অভ্যন্তরে। আসিল গভীর ঘুমে নিমজ্জিত হয়ে শুয়ে আছে ফারাদের বুকে। বলা শ্রেয়, ফারাদ তাকে নিজের বুকের উপর টেনে নিয়ে শুয়ে আছে। প্রায় 15 দিন পর ফারাদের বুকে স্থান পেয়েছে তার অ্যাঞ্জেল। পলক ফেলতে হয়তো ভুলে গেছে ফারাদ। পলকহীনভাবে তাকিয়ে আছে সে আসিলের দিকে। এতদিন পর নিজের অ্যাঞ্জেলকে কাছে পেয়ে বুকের ভেতরে কেমন ছিপছিপ করছিল। আজ পুণ্য পুণ্য লাগছে নিজেকে। এই মেয়েটাকে কষ্ট দিতে গেলে সে নিজে কষ্ট পায়। মেয়েটার অশ্রু তাকে ছাড়খাড় করে কেন? কি এই অনুভূতির নাম ফারাদ তো জানে না। শুভ্র মাখা চাঁদের আলো কিছুটা আসিলের মুখে পড়েছে। মায়ায় পরিপূর্ণ এই রমণীকে ফারাদ যে কি পরিমাণ কষ্ট দিয়েছে সেটা ভাবতে ফারাদের না চাইতেও খারাপ লাগা কাজ করছে। মুখে কিছুটা
অবাধ্য পড়ে থাকা চুলগুলি কানের পিছনে গুজে দিয়ে আসিলের ললাটে একটা চুমু দিয়ে ফারহাদ মিনমিনি স্বরে বলে, কাল তোমার সমস্ত ভুল বোঝাবুঝির সমাপ্তি হবে, আর আমার থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দাও অ্যাঞ্জেল। সেটা তো এই জন্মে আর হচ্ছে না। মনে মনে ফারহাদ আরো অনেক কিছুই ভাবলো। তৎপর আসিলকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুঝলো, পাড়ি জমালো ঘুমের রাজে। কতদিন পর ফারহাদ শান্তির ঘুম ঘুমালো। এতদিনের অশান্তি পূর্ণ রাতের নিদ্রাহীনতার তন্দ্রা ফারহাদ আজ পূর্ণ করবে। সকাল 8:15। সকালে মিষ্টি রোদ জানলা ভেদ করে আসিলের মুখে পড়েছে। কিছুটা বিরক্তি নিয়ে আসিল চোখ খুলে ফিকুচকে চোখ মিটমিট করে উঠতে নিলেই আসিল বাধাপ্রাপ্ত হয়। হৃদয়ে কেমন ধক করে উঠে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বাঁকা চোখে পাশে তাকাতে আসিল চতুর্থবারের মতন আবারও ক্রাশ খায় তার ব্যক্তিগত স্বামীর উপর। উজ্জ্বল শ্যাম বর্ণ মুখমণ্ডলে সূর্যের আলোর মিছিল জমিয়েছে, যাতে করে এই সুদর্শন যুবককে আরো বেশি মনোরম আর স্নিগ্ধ লাগছে। আসিল তার প্রণয় পুরুষকে এতদিন পর এত কাছে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারছে না। এক ঘড়ির মধ্যেই চলে যাচ্ছে সে। কিন্তু হঠাৎ করে আসিলের আবারও সোফিয়ার কথা ভাবনায় আসতেই আসিলের মুখ গম্ভীরতায় ছেয়ে যায়। নাকের দুই পাশ ফুলে ফেপে উঠে রাগ অভিমান আবার তাজা হয়ে যায়। মুখ ফিরিয়ে নেয় ফারহাদের হতে আর নিজেকে আওড়াতে থাকে। আসিল, তোর ভুলে গেলে চলবে না যে এই ডেভিলটা তোর সাথে কি করেছে। আবেগে আপ্লুত হতে পারিস না তুই। কিন্তু সেই রাতের ওই মেয়েটা ছিল কে? আসলে কি ফারহাদ আর তার মধ্যে কোনো আমিও কি ভাবছি, অবশ্যই তাদের মধ্যে রিলেশন আছে, না হলে কেউ কাউকে ওরকম অশ্লীলতাপূর্ণ কথা বলে নাকি? সোফিয়ার বলা কথাগুলো স্মরণে আয়োজিত হলেই আসিলের অবাধ্য পানি তার নয়ন দখল করে। আসিল নিজেকে সামলে সাইড টেবিলের দিকে তাকায়, দেখে ফারহাদের ফোন রাখা। আসিল আর তার কৌতূহল দমিয়ে রাখতে পারল না। কষ্ট করে হাত বাড়িয়ে ফোন নিয়ে লক খুলে সোজা হোয়াটসঅ্যাপে ঢোকে। তৎপর সেই রাতের তারিখ খুঁজে দেখতে পায় একটা মেয়ের অ্যাকাউন্ট সোফিয়া নামে সেভ করা, যাকে ফারহাদ ব্লক করে রেখেছে। ইনবক্সে যেতে আসিল সেই ভিডিও আর ফটো দেখতে পায়। তা দেখে আসিল চোখ ফিরিয়ে নেয়। কত নির্লজ্জ এই মেয়ে, এইরকম অকাম কুকাম করতে পারে। আসিল স্ক্রল করে নিচের দিকে নামতে দেখতে পায় মেয়েটির দেওয়া অনেক মেসেজ, যেগুলো ফারহাদ কোনো রিপ্লাই দেয়নি। মেসেজগুলি ঠিক এরকম। Hey baby, where are you? Don't reply me. Love you, Jan. I need you, baby. Farhad, you are married. You know that I love you. এরকম হাজারো মেসেজ যার কোনো রিপ্লাই নেই। ফারহাদ কিছুটা নড়ে চড়ে উঠতে আসিল তাড়াতাড়ি ফোন আবার রেখে নিজের জায়গায় রেখে দেয়। আসিল এবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করে। ফারহাদ আসিলকে আবারও শুইয়ে দিয়ে আসিলের গলায় মুখ গুজে দেয়। আসিল বেচারি পৃষ্ঠ হয়ে যায়। ফারহাদের শক্তির মোকাবেলায় হেরে রাগান্বিত কণ্ঠে বলে, ছাড়েন আমাকে। হুম, আমি ঘুমাবো। তা ঘুমান না, কিন্তু আমাকে ছেড়ে। আবার নিজেকে ছাড়াতে চেষ্টা করে আসিল। পারবে না আমার থেকে নিজেকে মুক্ত করতে, তাই নিজের এনার্জি লস না করে চুপচাপ শুয়ে থাকো। আমার কাছে শুয়ে লাভ নেই, যার কাছে আছে তার কাছে যান। তা সে কে? কেন সোফিয়া? ফারহাদ ফ্রিকুচকে মাথা তুলল। আসিলের মুখমণ্ডলে তীব্র রাগের আভাস, সাথে অভিমানে মাখানো গাল। ফারহাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সত্যি মেয়েদের বোঝা বা বোঝানো বড় দায়, অসম্ভব ব্যাপার। আসিলের কথায় ফারহাদের খারাপ লাগলেও তা চেপে রাখে। আসিলের টি শার্ট তুলে উন্মুক্ত কোমরে হাত রাখলো। আসিল ফট করে কেঁপে উঠল। ফারহাদ এবার কোমর থেকে পেট পর্যন্ত হাত বুলিয়ে দিতে দিতেই বলল, তা কার কাছে যাব? আসিল এবার শুকনো ঠোক গিলছে। শব্দ গলার মাঝে এসে জোর বেঁধেছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলার চেষ্টা করলো, ও ওই 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 তো মানে ওই ওই যে। ফারহাদ এবার ঠোঁট কামড়ে বাঁকা হাসল। হাত ধীরে ধীরে উপরে উঠাতে উঠাতে বলে, কি হয়েছে? এরকম তুতলাচ্ছ কেন বলো? আসিল এবার ভীষণ কষ্ট নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। কঠোর ভাব আবার মুখমণ্ডলে ফুটিয়ে রেখে টি শার্টের ওপর থেকে ফারহাদের হাত ধরে ফেলে। গম্ভীর কণ্ঠে বলল, ফারহাদ, আমার ডিভোর্স চাই। মনের ভিতরে ঠক করে উঠল ফারহাদের। ঠোঁটে দুষ্ট হাসি মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আসিলকে হারিয়ে ফেলার ভয় তাকে কাল থেকে জেগে ধরেছে। কালকের আসিলের বলা ডিভোর্স শব্দটি ফারহাদের কানে বাজছে, কিন্তু
তাকে রেখে গেলে চলবে না, আসিলের অভিমান ভাঙাতে হবে। টি শার্ট থেকে হাত বের করে আসিলের গালে রেখে চোখে চোখ রাখে, মিলিয়ে যাওয়া হাসি আবার টেনে ধরে ঠোঁটের কোণে হালকা আওয়াজে বলে, কিছু বললে? আমি শুনতে পাইনি, আবার বলবে প্লিজ। আসিল তো রেগে ফায়ার। লোকটার এরকম আচরণ তার একটু ভালো লাগছে না। দাঁত কিরমির করে বলে, আমার কথাটা সম্পূর্ণ করার আগে ফারহাদ আসিলের ঠোঁটে শক্ত একটা চুমু খায়। এতদিন পর ফারহাদের এরকম গভীর স্পর্শে আসিল চমকে যায়, থমকে যায়। ফারহাদ আবার জিজ্ঞেস করে, হ্যাঁ, তো কি চাই তোমার? আসিল আবারও নাক মুখ ফুলিয়ে রাগ মিশ্রিত কঞ্চে বলল, ফরহাদ ফারহাদ আবারও আসিলের ঠোঁটে শক্ত চুমু খায়, কিন্তু এবারে চুমু ছিল একটু বেশি সময়ের। আসিল আবারও স্তব্ধ হয়ে যায়। ফারহাদের এরকম ছোঁয়ায় সে কিছুতেই মেনে নিতে পারছে না। ফারহাদ আবারও বলে, আর একবার বলবে প্লিজ? আর একবার আমায় কিস করেছেন তো খুব খারাপ হয়ে যাবে। কিসের অধিকারে আমার এত কাছে এসেছেন? আপনি না আমায় আর না এই বিয়েকে মানেন, তাহলে কিসের এত অধিকার বোধ আমার উপর? ফারহাদ আসিলের কথায় কোনো জবাব দিল না, উল্টো তাকে থামিয়ে তৃতীয়বারের মতো ঠোঁট ডুবালো আসিলের নরম অধরে। চুম্বন চলল দীর্ঘক্ষণ। আসিলের দু হাত বিছানার সাথে চেপে ধরেছে, যার ফলে আসিল নড়াচড়াও করতে পারছে না, চুপচাপ শুয়ে আছে। ফারহাদ যেন মাতোয়ারা হয়ে গেছে। পানি অনেকটা গড়িয়ে যাওয়ার আগেই ফারহাদ নিজেকে সামলিয়ে আসিলের ঠোঁটে হালকা দন্ত কেটে মুখ তুলল। আসিলের কানের কাছে ফিসফিস করে বলল, নাও করলাম কিস, কি করবে? আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, আমার কাছ থেকে মুক্তি পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার উপর শুধুই আমার অধিকার। তোমার উপর অন্য কারোর চোখ তুলে তাকানো আমি বরদাস্ত করব না। আমি ব্যথা দেব, আবার আমি মলম লাগিয়ে দিব। তাই এইসব আইডিয়া ভুলে যাও। আসিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ফারহাদের দিকে। লোকটা কি চায় আসলে? কি চায়? এ কিরকম মানুষকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেল সে, যাকে বুঝে ওঠা অসম্ভব। এরই মধ্যে দরজা টোকা পড়ল। ফারহাদ আসিলের ওপর থেকে উঠে দরজা খুলে দিতে আয়শা মিষ্টি হেসে বলল, গুড মর্নিং। গুড মর্নিং শালিকা সাহেবা। বনি উঠেছে? হ্যাঁ, ওয়াশরুমে গিয়েছে। আচ্ছা, আপনারা ফ্রেশ হয়ে নিচে আসুন, আমরা অপেক্ষা করছি। আচ্ছা। এরপর আসিলের আর ফারহাদ পরপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। এর মাঝে তারা কেউ একে অপরের সঙ্গে কথা বলেনি, বলা বাহুল্য আসিল বলেনি। এরপর তারা চারজন নাস্তার টেবিলে বসলো। আয়ান আসিলকে নিজের হাতে তুলে খাইয়ে দিল। বোনের জন্য কাল আয়ানের ঠিকমতো ঘুমিয়ে আসেনি। আয়ান আর ফারহাদও বেশ কিছুক্ষণ কথা বলে। আয়ান চলে গেলে তার ডিউটিতে আয়শাও কলেজে চলে গেল। যদিও সে যেতে চাইছিল না, কিন্তু ফারহাদ তাকে আশ্বাস দিয়ে বলল সে আছে আসিলের সঙ্গে। আসিল রুমে চলে আসে আর পেছনে পেছন ফারহাদের রুমে প্রবেশ করে। আয়নায় নিজের চুল ঠিক করতে করতে ফারহাদ আসিলকে উদ্দেশ্য করে বলল, রেডি হয়ে নাও, আমরা বেরাবো। আমি কোথাও যাব না আপনার সাথে। তুমি হয়তো আমার কথা শুনতে পাওনি ভালো করে। আমি জিজ্ঞাসা করিনি, সিদ্ধান্ত জানাচ্ছি। আমিও ইংলিশে বলিনি, বাংলায় বলেছি যে আমি যাব না আপনার সাথে। আর কি করা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে তো হবেই। মাথা দুলে ক্ষীণ নিঃশ্বাস ছেড়ে বলে আসিলের দিকে এগোতেই থাকে। আসিল প্রথমে গুরুত্ব না দিলেও ফারহাদের এগোনো দেখে সোফা থেকে উঠে পিছিয়ে যেতে থাকে। এগোচ্ছেন কেন? ফারহাদ তাও কিছু বলল না। আসিল এবার রাগ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলল, আচ্ছা ঠিক আছে, যাব আপনার সঙ্গে। ফারহাদের পা থেমে যায়। ফিচেল হেসে বলে, দ্যাটস লাইক মাই অ্যাঞ্জেল। রেডি হয়ে নাও, 10 মিনিট সময় দিলাম। কিন্তু যাব কোথায়? ইটস সারপ্রাইজ। আসিলের বুক থক করে উঠল। ফারহাদের সারপ্রাইজ তাকে প্রতিটা মুহূর্তে চমকপ্রদ করছে। এবারে সারপ্রাইজ কিরকম হবে তা ভেবেই আসিলের কপাল ঘামছে, গলা কেমন শুকিয়ে আসছে তার। ফারহাদ আসিলের অবস্থা দেখে কিছুই বলল না, শুধু গম্ভীর স্বরে বলল, তোমার 10 মিনিট শুরু হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে রেডি না হলে আমি নিজের হাতে রেডি করাবো। ফারহাদের কথা শ্রবণে আসতে আসিল দৌড়ে তার ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। প্রায় 40 মিনিট পর ফারহাদের গাড়ি থামলো একটা সরকারি হসপিটালে। আসিল ফ্রিকুচকে কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে দেখলো, তারপর জিজ্ঞাসা কঞ্চে বলল, আমরা এখানে কেন? ফারহাদ মুখে মাস্ক পরলো, সাথে সানগ্লাসও। নইলে তাকে যদি নিজের লোক কোনোভাবে দেখে ফেলে তাহলে কন্ট্রোভার্সালের শেষ থাকবে না। ফারহাদ নেমে আসিল
ফারহাদ নেমে আসিলের পাশে দরজাটা খুলে দিল। আসিলের হাতেও একটা মাস্ক ধরিয়ে দিয়ে বলে, পরে নাও। আসিলও আর কথা না বাড়িয়ে মাস্ক পরে ফারহাদের পিছু পিছু হসপিটালের ভেতর প্রবেশ করে। ফারহাদ একটা কেবিনের সামনে দাঁড়িয়ে আসিলের হাত ধরে নিজের মুঠোয় রাখে। ফারহাদকে দেখে একজন নার্স কেবিন থেকে বেরিয়ে আসে, বলে, স্যার অবস্থা ভালো না। নার্সের কথা শুনে ফারহাদ মাস্কের ভেতর থেকে পৈশাচিক হাসে। ফারহাদ আনন্দ উপভোগ করলেও নার্সের কথা শুনে এদিকে আসিল তো কিছুই বুঝতে পারছে না, সে চুপচাপ দাঁড়িয়েছে। ফারহাদ নার্সকে উদ্দেশ্য করে বলল, ওকে নাও ইউ গো। নার্স বেরিয়ে যেতে ফারহাদ আসিলের হাত ধরে কেবিনে প্রবেশ করে। কিছু দূরে বেডে শুয়ে থাকা, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে মাথার বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা, সাথে হাতে স্যালাইন ঝোলানো এক ব্যক্তির দিকে নার্স বেরিয়ে যেতেই ফারহাদ আসিলের হাত ধরে কেবিনে প্রবেশ করে। কিছুটা দূরে বেডে শুয়ে থাকা, মুখে অক্সিজেন মাস্ক, শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করার সাথে হাতের স্যালাইন ঝুলানো এক ব্যক্তির দিকে নজর যায় আসিলের। লোকটা ভীষণ রকম অসুস্থ, তাই দেখি বোঝা যাচ্ছে। আসিল ফ্রি কুচকে ফেলল, তার যেন লোকটিকে খুব চেনা চেনা লাগছে। এরই মধ্যে ফারহাদ বলল, দেখো তো লোকটাকে চিনতে পারছো কিনা। কে উনি? সামনে গিয়ে দেখে এসো। আসিল তিরপার সামনে গেল। লোকটির মুখ দেখার সাথে সাথে আসিল ভয়ে আঁতকে উঠে ফট করে পিছনে ঘুরে ফারহাদকে জড়িয়ে ধরে মারাত্মক রকম কম্পনরত কঞ্চে বলে, আমি বাড়ি যাব। ফরহাদ প্লিজ আমায় নিয়ে চলুন এখান থেকে। ফারহাদ মুচকি হেসে আসিলের মাথায় হাত বুলাতে বুলাতে বেডে শুয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছ কেন অ্যাঞ্জেল? আমি আছি না। এখন সে তোমার কিছুই করতে পারবে না। দেখছো না কীরকম আদমরা হয়ে শুয়ে রয়েছে বিছানায়। ওর শরীরের যে অংশে সমস্ত রাজত্ব ছিল, মেয়েদেরকে ধর্ষণ করার নেশা ছিল, সে অংশটাই তো আমি নিস্তেজ নিষ্প্রাণ করে দিয়েছি। আসিল এবার মাথা তুলে তাকায় ফারহাদের দিকে। চোখ মুখের রং যে বদলেছে সেটা আসিল মাস্ক আর সানগ্লাসের ওপর থেকেও টের পাচ্ছে। বেশ বুঝতে পারছে কি হিংস্র ফারহাদের কথাগুলো। আসিল শান্ত গলায় বলল, তার মানে আপনি সেদিন? ফারহাদ আসিলের গাল ধরে তার বুড়ো আঙ্গুল আসিলের ঠোঁটের উপর রাখল। বলেছিলাম না তোমার উপরে কারোর চোখ তুলে তাকানো পর্যন্ত আমি বরদাস্ত করব না। তার উপরে এই সুরের বাচ্চা তোমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছিল, তাকে কি করে ছেড়ে দেই বলো? প্রথমে মনে করেছিলাম জানে মেরে ফেলি, কিন্তু তারপর মনে করলাম যে মালটাকে তর্পে তর্পে মারবো। আর দেখো আজও তরপাচ্ছে, প্রতিনিয়ত মরার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে। সেদিন জিসানের গুলি গিয়ে ফারহাদকে না লাগলেও আয়ানের বাহুতে গিয়ে লাগে। আহত হওয়ার পরও আয়ান ছুটে যায় নিজের বোনের কাছে, গিয়ে আসিলের হাতের বাঁধন খুলে তাকে জড়িয়ে ধরে। এদিকে জিসান ভেবে পাচ্ছে না সে কিভাবে পালাবে। পালানোর রাস্তা যে তার নেই তার কাছে। জিসানের পালানোর চেষ্টা বিফল হয়, কারণ তার আগে ফারহাদ তাকে ধরে ফেলে। তারপরে মনের ইচ্ছাতেই তাকে মারতে থাকে। মারতে মারতে একটা টাইমে জিসানের শরীর নিস্তেজ হতে শুরু করে। আয়ান গিয়ে ফারহাদকে থামতে বলে, কিন্তু ফারহাদ থামে না। এরই মধ্যে আসিল নিজের জ্ঞান হারিয়ে ফেলে। ফারহাদ আয়ানকে বলে, তুমি আসিলকে নিয়ে চলে যাও আয়ান, আমি পরে আসছি। কিন্তু ও মরে গেলে চলবে না ফারহাদ। কে বলেছে ওকে আমি মেরে ফেলবো? ওর মরার আগে মরণ যন্ত্রণা সহ্য করবে। তুমি চলে যাও আয়ান, আমি আমার অ্যাঞ্জেলের কিছু হতে দিতে চাই না। আয়ান বাধ্য হয়ে সেই রাতে আসিলকে নিয়ে একাই চলে আসে। আর ফারহাদ সে তো একটা মোটা রড হাতে নিয়ে জিসানের পুরুষাঙ্গে ইচ্ছে মতো নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে থাকে। আর সাথে সাথে বেরিয়ে আসে জিসানের আত্মচিৎকার, যা শোনার মতো কেউই ছিল না। তারপর ফারহাদ নিজের কিছু লোক পাঠিয়ে জিসানকে এই সরকারি হসপিটালে ভর্তি করায়। ডক্টরদের মতে জিসানের পুরুষাঙ্গ থেতলে গিয়েছে, সেখানে ক্যান্সারের সৃষ্টি হয়েছে। আসিলকে নিয়ে ফারহাদ বেরিয়ে আসে। আসিলের মনের কোণে এক জায়গায় ফারহাদের এই কাজ তাকে মোহিত করেছে। সিটে হেলান দিয়ে বসে ডেইরি মিল্কের বড় বার খুলে চকলেট খাচ্ছে আসিল, যেটা কিছুক্ষণ আগে ফারহাদ কিনে তার হাতে ধরিয়ে দিয়েছে। ফারহাদ ড্রাইভিং করার মাঝে মধ্যেই আসিলের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। তা দেখে আসিল চকলেট ইশারা করে খাওয়ার কথা বললে ফারহাদ বলে, আমি এত মিষ্টি খাই না। তাই তো মুখ থেকে সব সময় তিতা কথাই বের হয়। শোনা যাচ্ছে কথা। আসিল এবার গলা কেসে বলল,
খাবেন না যখন তখন কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন? ফারাদ ঠোঁট কামড়ে হেসে বলল। আমি তো অন্য কিছু খাওয়ার কথা ভাবছি। আসিল এবার গাড়ির আয়নার দিকে চোখ পড়তে দেখলো তার ঠোঁটের আশেপাশে চকলেট লেগে রয়েছে। আসিল ছটপট টিস্যু দিয়ে ঠোঁট মুছে ফেলল। তা দেখে ফারাদ মুচকি হাসল। হ্যাঁ বলো। ভাই একটা খবর শুনেছ? না, কিসের খবর? ভাই হঠাৎ ফারাদের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে রেজওয়ান নাম দেখে ফারাদ ফোনটা লাউড স্পিকারে দিল। সোফিয়ার প্রায় 29টা নোট পিক একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাইরাল করা হয়েছে। গোপন সূত্রের মাধ্যমে জানা হয়েছে যে ভাইরাল করেছে সে সোফিয়ার 9তম এক্স বয়ফ্রেন্ড। ভাই মেয়েটা মোটেই সুবিধার নয়। ভালো হয়েছে তার বাবার সাথে আমাদের সব ডিল তুমি ক্যান্সেল করিয়ে দিয়েছো। বলছিলাম, রাখছি। ফারাদ ফোনটা কেটে দিল। তারপর আপন মনে গাড়ি চালাতে লাগলো। কিন্তু এইদিকে আসিলের অবস্থা শোচনীয়। গলা থেকে আর চকলেটের পিস নিচে নামছে না। রেজনের বলে প্রত্যেকটা কথা সে শুনেছে আর এতক্ষণে বুঝতেও পেরেছে যে সোফিয়া নামক মেয়েটার চরিত্রটা ঠিক কতটা ঢিলা আর খারাপ। আসিল বাঁকা চোখে ফারাদের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা আপন মনে গাড়ি চালাচ্ছে, যেন এখানে কিছুই হয়নি। আসিল এর খারাপ লাগতে শুরু করলো। সে যে ফারহাদকে অবিশ্বাস করেছে আর ফারহাদকে এক্সপ্লেন দেওয়ার সুযোগও সে তাকে দেয়নি। তাহলে কি আসিল রাগে আর অভিমানের বশে ভুল করে বুঝলো সোফিয়ার পিকগুলো কি তাহলে ফারহাদ ভাইরাল করেছে?